2020 সালের 11ই অক্টোবর বিষ্ণুমাল 23 বছরের যুবক, তাকে নৃশংসভাবে খুন করা হয়। ধর থেকে তার মুন্ডু আলাদা করা হয়, 6 টুকরো করা হয় তার দেহ। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত বিশাল দাস সহ আরো 8 জনকে। মোট 9 জনকে গ্রেফতার করা হয়, তাদের দোষী সাব্যস্ত করা হয়। আজ চুঁচুড়া আদালত তাদের রায় ঘোষণা করে। কি রায় দেওয়া হলো? চুঁচুড়া আদালতে 7 জনের ফাঁসির সাজা, বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা, একজনের 7 বছরের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, এই যে ফাঁসির সাজা দেওয়া হলো, কোন পরিপ্রেক্ষিতে ফাঁসির সাজা? আমরা জানি এটা একটা নৃশংস খুন। হ্যাঁ দেখো, নৃশংস খুন যে খুন করেছিল, এই যে ত্রিকোণ প্রেমের জেরে যে খুন হতে হয়েছিল বিষ্ণু মালকে, সেই নৃশংস খুনে বারবার পুলিশ বিভিন্ন এভিডেন্স জোগাড় করে তারপরেই সেটা যখন তদন্তে নামে, সেই কারণে আজকে এই বিশাল সহ 7 জনকে সাজা ঘোষণা করে চুঁচুড়া ফার্স্ট ট্র্যাকের কোর্টে। এবং এই যে তারপরে বিষ্ণু মালের পরিবার যখনই সাজা ঘোষণা করে, বিষ্ণু মালের পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় পুরো কোর্ট চত্বর পুরো পুলিশ মোতায়েন করা ছিল পর্যাপ্ত পরিমাণের, যাতে আঁটো সিকিউরিটি ব্যবস্থা ছিল, যাতে কোনো রকম বাইরের কোনো মানুষ না ঢুকতে পারে। এবং যে বিষ্ণু মালের পরিবার, চুঁচুড়াবাসী, তারা অপেক্ষায় ছিল যে এই কি সাজা ঘোষণা করছে চুঁচুড়া আদালত, সেটার দিকে তাকিয়েছিল বিগত 4 বছর ধরে। যবে থেকে এই সাজা 2020 নভেম্বরের এই ঘটনা, তারপর থেকে এই কি সাজা ঘোষণা হচ্ছে। আজকে 7 জনকার ফাঁসি বিষ্ণু মাল বিশাল দাস সহ 7 জনকে আজকে ফাঁসি ঘোষণা করা হয়েছে। এবং একজনকে আসবো তোমার কাছে। 8 জনের মধ্যে এই 7 জনের এই অ্যাক্টিভ রোল ছিল এই পুরো ক্রাইমটার মধ্যে। ওকে মারা এবং তার বডিটা 6 টুকরো করা এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে এটা রেয়ারেস্ট। আমাদের 302 মার্ডার, 120B ষড়যন্ত্র, দুটো সেকশনে কিন্তু ডেথ সেন্টেন্স হয়েছে। একটা 302 আর একটা হচ্ছে 120B কনস্পিরেসি। এছাড়া 201 ছিল, এরা প্রমাণ লোপাট করার জন্য বডিটাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলেছে। এছাড়া অন্য অনেকভাবে এরা এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে, মোবাইল ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্টগুলো ছিল। আজকে 7 জনের ফাঁসির অর্ডার হলো, একজনের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হলো। সব পুরো পুলিশে সব সেটিং করে আমাকে ফায়ার লাগানোর ইচ্ছা করে, আমাকে জোর জবরদস্তি সব ফায়ার লাগানোর ইচ্ছা করে। আমি বের আমার টোটাল বিশ্বাসে সব পয়সা খেয়ে নিয়েছে, পুলিশ থেকে শুরু করে সবাই। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আর আমাকে এরকম ভাষা হলো কেন? পয়সার জন্য। সমাজ মহান্তি থেকে শুরু করে সবাই পয়সা খেয়ে নিয়েছে। তুমি খুন করেছো তো? আমি এখন এসে কেসের মধ্যে আমি কিচ্ছু জানি না। ত্রিকোণ প্রেম, আর এই ত্রিকোণ প্রেমের জেরে নৃশংসভাবে খুন করা হয়েছিল 23 বছরের যুবক বিষ্ণু মালকে, যার দেহ 6 টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিশাল দাসকে। কে এই বিশাল দাস, ঠিক কি হয়েছিল সেই দিন 11ই অক্টোবর, জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো, এই যে বিশাল দাস ছিল যে মেয়েটির সাথে প্রেম করত, সেই মেয়েটিকেই তুলে যখন সে একটি বিষয় নিয়ে যে টোটন বিশ্বাসের দাদাকে হত্যার কাণ্ডে সে জেলে যায়, তারপরেই বিষ্ণুমাল সেই মেয়েটার সাথে প্রেম করে। তারপরে ত্রিকোণ প্রেমের জোরে যখন সে জেল থেকে বেরিয়ে আসে, তখন জানতে পারে সে বিষ্ণুমালের সাথে প্রেম করছে। তখন বিষ্ণুমালকে এবং তার সাগরেদকে নিয়ে বিষ্ণুমালকে গাড়ি করে তুলে নিয়ে যায় বৈদ্যবাটিক চাপদানি এলাকায় একটি বাড়ির মধ্যে। তাকে মুরগি কাটা যে চপার দিয়ে তাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় তার দেহকে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এবং তারপরেই যখন বিষ্ণুমালের পরিবার তখন চুঁচুড়া পুলিশ স্টেশনে যখন বিষয়টি জানায় এবং কমপ্লেন করে, তখন বিশাল দাসকে তদন্ত নেবে এবং বিভিন্ন সময় তাদের যে সাগরেদকে অ্যারেস্ট করে পুলিশ, এবং তদন্তে নেবে। বিভিন্ন সময় দেখা গেছে যে বৈদ্যবাটি, শেওড়াপুলি বিভিন্ন জায়গায় রোডের মধ্যে খালের ধারে তার বডি উদ্ধার করে। তারপরে যখন বিশাল দাসকে অ্যারেস্ট করে এবং যেই জায়গায় পারফেক্ট যেই জায়গাটায় বিষ্ণু দাসকে মুন্ডু যেখানে ফেলা হয়েছিল, সেইখানটা পুরো যেখানটা সমস্ত জায়গা থেকে এই দেহাংশ পাওয়া যায়। তারপরে তদন্ত শুরু হয় আর সেখানেই এই ফাঁসির সাজা ঘোষণা করা হলো। বেশ সোমনাথ। আমার ভাইয়ের কোনো রকম দোষ ছিল না। আমার ভাইকে মেরে তার বডিকে 6 টুকরো করে এমন ভাবে মেরেছিল, আমার বাবা মা তাকে শেষ থেকেও দেখতে পারিনি। আমরা 4 বছর ধরে সবাই লড়েছে, আজকে লড়ার ফল আমরা পেয়েছি, যত ফাঁসি হয়েছে।
আমার মন শান্তি পেয়েছে, আমার বাবা মা শান্তি পেয়েছে, পাড়ার সবাই, বরঞ্চ আমার ভাইও মনে হয় ভাইয়ের আত্মাও মানে শান্তি হবে এতদিনে যে না ওর খুনিরা আসল পাবে, মানে ঠিকঠাক সাজা পেয়েছে। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর যে 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন মিস্টার বিভাস চ্যাটার্জি, এবং সবকিছু তথ্য ঠিক মতো উনি কোর্টের সামনে রেখেছেন। সকলকে আমি কংগ্রাচুলেট করছি, এবং যারা যুক্ত ছিলেন সে 2020 সাল থেকে সকলকে রিওয়ার্ড করা হবে। এবার এক গুণধর জামাইবাবুর খবর দেখাবো আপনাদের দুয়ারে রিপোর্টারে। কোথাকার ঘটনা? বহরমপুরের ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরে শালাকে অপহরণ জামাইবাবুর, এবং শালাকে অপহরণের জালে জামাইবাবু অপহরণের পর বেহুশ করে হোটেলে রাখার অভিযোগ। খাবার আনতে পাঠানোর নামে ছাত্রকে অপহরণ এবং মুক্তিপঞ্চে নিজের স্ত্রীকেই ফোন গুণধরের। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কোনো তো একটা কারণ আছে যে কারণে শালাকে অপহরণ করলো এবং তারপরে মুক্তিপণও চাওয়া হলো, কি কারণের পিছনে? দেখো, মাস 6 আগে আগ্রার নিবাসী তোমার নকুল গোয়েলের সঙ্গে বিয়ে হয় তোমার বদরপুরের কৃষ্ণা ঠাকুরের। তারপরে বিয়ের পর থেকেও অত্যাচার করতে বলে অভিযোগ, এবং আজকে তোমার ঠিক সকালবেলাতে দুপুরবেলাতে খাবার দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণী পড়া শ্যালককে সে মাদক খাইয়ে সে অপহরণ করে বলে অভিযোগ, এবং বহরমপুরে একটি হোটেলে তাকে রেখে দেওয়া হয়। তারপরে পরিবারকে খবর দেওয়া হয়, মুক্তিপঞ্চে দাবি করা হয়। তারপরে পরিবারের লোকেরা এবং বহরমপুর থানার পুলিশ গিয়ে কিন্তু সেই জামাইকে, গুণধর যে জামাই, সেই জামাইকে তোমার গ্রেপ্তার করে, এবং যে দ্বিতীয় শ্রেণীর যে শ্যালক তাকেও কিন্তু গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং পরিবারের পক্ষ থেকে দাবি যে বিয়ের পর থেকে সেই অত্যাচার করতো এই নকুল গোয়েল জামাই, এবং সেই কারণে কিন্তু আজকে জামাই যে ছোট শালা তাকে সে অপহরণ করেছিল। যদিও পুলিশের কাছে সে স্বীকার করেছে যে তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে গন্ডগোল হচ্ছিল এবং সে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু কিছুতেই সে ডিভোর্স দিচ্ছিল না, সেই কারণে সে কিন্তু অপহরণ করেছে। বহরমপুর থানার পুলিশ নকুল গোয়েলকে বিষয় একটু জানতে চাইবো, এই যে স্বামী স্ত্রীকে ফোন করলো, স্ত্রী কি স্বামীর গলা চিনতে পারলো না? না, দেখো, চিনতে পেরেছিল, এবং সে জানায় বহরমপুরের একটি নির্দিষ্ট হোটেলে রয়েছে এবং সেখানে তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা আনতে বলে, কিন্তু সেই টাকার পরিমাণ কতটা সেটা কিন্তু স্ত্রী বলতে চায়নি। তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ, যদিও সে পুলিশের কাছে স্বীকার করেছে যে যেহেতু এই স্ত্রীর সঙ্গে তার গণ্ডগোল চলছিল এবং ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে কিছুতেই ডিভোর্স দিচ্ছিল, সেই কারণে সে এই অপহরণ করেছিল। মুক্তিপণের কোনো টাকা সে চায়নি, এবং পুরো ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। আমার বোনের ফোনে যখন ফোন আসে আমাকে বলে, দাদা এরকম দেখ, ভিডিও কলিং এ ভিডিও করে পাঠিয়েছিল। ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো, একটু ওইদিকে দেখতে, মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই। তারপরে ওরা ওকে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি, তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই দেখি পড়ে আছে, যেন ভালো মতো শাস্তি হয়।